আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে বইয়ের তৃতীয় পরিচ্ছেদ অর্থাৎ বাংলা ভাষার রীতি ও বিভাজন নিয়ে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো কি আছে, অধিকাংশ ভাষার অন্তত দুইটি রীতি থাকে, অর্থাৎ প্রত্যেক কয়টা ভাষার কয়টি রীতি থাকে? অন্তত দুইটি রীতি থাকে। একটা হচ্ছে কথ্য রীতি, একটা হচ্ছে কি কথ্য ভাষা রীতি, একটা হচ্ছে লেখ্য রীতি। অর্থাৎ আমরা হচ্ছে দুইটি ভাষা, প্রত্যেকটা ভাষার অর্থাৎ আমাদের ভাষারও দুইটি রীতি রয়েছে। একটা হচ্ছে যেটা আমরা কথা বলি আর কি সেইটা, আর হচ্ছে লেখ্য রীতি। এরপর বাংলা ভাষায় এসব রীতিকে একাধিক বিভাজন রয়েছে, অর্থাৎ বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে। যেমন কথ্য ভাষার রীতির মধ্যে রয়েছে মান্য বা প্রমিত কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি। অর্থাৎ এই যে কথ্য রীতি আছে, প্রত্যেকটা ভাষার যে দুইটা রীতি, একটা কথ্য রীতি অর্থাৎ যেটা আমরা কথা বলি ওইটা, এবং লেখ্য রীতি দুইটা। এই দুইটা রীতি, এই রীতির মধ্যেও আবার দুইটা ভাগ আছে, যেমন প্রমিত কথ্য এবং আঞ্চলিক কথ্য রীতি। আবার লেখ্য ভাষার রীতির মধ্যেও প্রমিত রীতি এবং সাধু রীতি, কাব্য রীতি, এই তিনটা রীতি রয়েছে। দেখো লেখ্য রীতির মধ্যে রয়েছে কয়টা? তিনটা। একটা হচ্ছে প্রমিত বা চলিত, আরেকটা হচ্ছে সাধু, আরেকটা হচ্ছে কাব্যরীতি। এরপর আমরা এটাকে একটু মুছা দেই, সুন্দর করে একটা দেই। আচ্ছা, প্রমিত রীতি, সাধু রীতি, আরেকটা হচ্ছে কাব্যরীতি। একে একে এসব রীতি সম্পর্কে আমরা আলোচনা করব এখন। দেখো এই যে প্রথমে আছে কি কথ্য ভাষা রীতি, অর্থাৎ যেই ভাষায় আমরা কথা বলি। কথ্য ভাষা রীতি মূলত ভাষার মূল রূপ। আমরা যে কথা বলি এই কথ্য ভাষার মূল রূপ, এই ভাষার মূল রূপ হচ্ছে কি কথ্য ভাষা। ঠিক আছে। এরপর কথ্য ভাষা রীতির উপর ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয়। স্থান কাল ভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন। তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যে কথ্য ভাষার রীতির পরিবর্তনের ফলে, কথ্য ভাষার রীতির পরিবর্তনের ফলে কি হয়? নতুন ভাষা এবং উপভাষার জন্ম হয়। একটা নতুন ভাষা এবং উপভাষার জন্ম হয়। এরপর হচ্ছে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক কথ্য রীতি ভাষা। আচ্ছা, আঞ্চলিক কথ্য রীতি মানে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের যেই ভাষার যেই তারতম্য বলা যায়। যেমন আমরা গতকালকে একটা কথায় বলছিলাম যে বরিশালের যেরকম ভাষা শরীয়তপুরের ওই রকম ভাষা না, আবার বরিশালের যেরকম ভাষা চট্টগ্রামের ভাষা তেমন না, একটু ডিফারেন্স। অর্থাৎ এক এক অঞ্চলের ভাষা এক এক রকম হয়ে থাকে। যেমন দেখো এই যে কথ্য রীতি আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়, অর্থাৎ কথ্য রীতি আঞ্চল ভেদে সহজ হয় আর কি। এই আঞ্চলিক ভেদ সাধারণত মানুষের অঞ্চলের নামে পরিচিতি পায়। যেমন নোয়াখালীর ভাষা, যেমন নোয়াখালীর একটা ভাষা রয়েছে মানে আঞ্চলিক ভাষা, নোয়াখালীর ভাষা। এরপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জের ভাষা, সুন্দরবনের ভাষা। এই যে ভাষা, এই ভাষা কি হয়? প্রতিনিয়ত চেঞ্জ হয় আর কি, মানে এক অঞ্চলের ভাষা থেকে আরেক অঞ্চলের ভাষার কিছু তারতম্য ঘটে। এরপর রয়েছে কি ভাষার আঞ্চলিকতা, উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে। অর্থাৎ যেই ভাষার আমরা আগে পড়েছিলাম যে ভাষার যে অঞ্চল ভেদে পরিবর্তন, এটাকে সাধারণত উপভাষা নামে ডাকা হয়ে থাকে আর কি। অর্থাৎ ভাষার যে পরিবর্তন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের ভাষার যে পরিবর্তন, এটাকে আমরা সাধারণত উপভাষা বলে থাকি। যেমন বাঙালি কোথায় কোথায় এটা আমরা এই ভাষাটা ব্যবহার করি? বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ অঞ্চলে, এবং পূর্বী হচ্ছে বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা, আসাম, বরাক অঞ্চলে। এই যে পূর্বী একটা ভাষা, উপভাষা, এটা আমরা ব্যবহার করি কোথায়? বাংলাদেশের পূর্বে, ত্রিপুরাতে, আসাম এবং বরাকে। এরপর রয়েছে কি বরেন্দ্রী কোথায় ব্যবহার করি আমরা? বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে বরেন্দ্রী ব্যবহার করি। এরপর রয়েছে কামরূপী ব্যবহার করি হচ্ছে আমরা বিহারের পূর্বাঞ্চলে, পশ্চিমবঙ্গের
পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে, তারপর হচ্ছে বাংলাদেশের রংপুর অঞ্চলে কি ব্যবহার করি আমরা হচ্ছে কামরূপী যে উপভাষাটা রয়েছে আমরা এটা ব্যবহার করি। এরপর রয়েছে রাঢ়ী। রাঢ়ী ভাষা সাধারণত পশ্চিমবঙ্গের একটা যে ভারতের যে পশ্চিমবঙ্গ আছে সেখানে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ঝাড়খণ্ডী। পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চলে এই ভাষাটা ব্যবহার করা হয় প্রভৃতি কয়েকটি উপভাষার নাম। অর্থাৎ এই যে আমরা এটা একটু মুছে দেই, এখানে আবার যাই। এই যে আমরা পাইলাম বাঙালি, তারপর হচ্ছে পূর্বী, এরপর হচ্ছে পাইছি বরেন্দ্রী, এরপর পাইছি কামরূপী, এরপরে পাইলাম কি আমরা রাঢ়ী, এরপর পাইছি আমরা ঝাড়খণ্ডী, এরপর সর্বশেষে হ্যাঁ এই যে কয়টা পাইলাম এই একটা, এই যে বাঙালি, পূর্বী, তারপর হচ্ছে বরেন্দ্রী, কামরূপী, তারপর হচ্ছে তোমার রাঢ়ী, তারপর হচ্ছে ঝাড়খণ্ডী। এগুলো হচ্ছে কি এক একটা উপভাষা, এগুলো নিয়ে হচ্ছে কি আঞ্চলিক ভাষা বা উপভাষা। এই যে নামগুলো নিয়ে আমি তোমাদের আন্ডারলাইন করে দিলাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে অনেক সময় আসে যে এরকম হয় যে রাঢ়ী ভাষা কোন অঞ্চলের ভাষা, তখন কি বিভিন্ন অপশন দেওয়া থাকবে, সেখানে পশ্চিমবঙ্গ দেওয়া থাকবে। আবার দেখা যায় যে কামরূপী, অনেক যে বলে যে কামরূপী কোন অঞ্চলের ভাষা, এরকম আসে। তার জন্য হচ্ছে তোমার পূর্বী, বরেন্দ্রী, কামরূপী, তারপর ঝাড়খণ্ডী, রাঢ়ী, এই সকল আঞ্চলিক ভাষাগুলো তোমরা মুখস্থ রাখবা। অর্থাৎ এই সকলগুলো নামগুলো মুখস্থ রাখবা এবং কোন অঞ্চলে কোন ভাষা ব্যবহার করা হয় এটা মনে রাখার চেষ্টা করবা। এরপর হচ্ছে মান্য বা প্রমিত কথ্যরীতি। এটা দেখো, মান্য বা প্রমিত কথ্যরীতি হলো শিক্ষিত এবং নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথ্য ভাষা। অর্থাৎ প্রমিত কথ্যরীতিটা কোথায় ব্যবহার করা হয়, তারা ব্যবহার করেছে শিক্ষিত এবং নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আঞ্চলিক ভাষা হিসেবে কি ব্যবহৃত হয়, মান্য বা প্রমিত কথ্যরীতি ভাষাটা ব্যবহার করা হয়। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বেতার, টেলিভিশনে প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্য, সংবাদ উপস্থাপনায়, সভা, সেমিনার, আলোচনায়, কবিতা আবৃত্তিতে এই ভাষা দেখা যায়। অর্থাৎ এই যে দেখো কোথায় কোথায় ব্যবহৃত হয়, এই যে ভাষাটা আছে প্রমিত বা মান্য বা প্রমিত কথ্যরীতি, এটা ব্যবহার করা হচ্ছে বেতার টেলিভিশনের প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্যতে, সংবাদ উপস্থাপনাতে, সভা বা সেমিনারে, আলোচনায়, তারপর হচ্ছে তোমার কবিতা আবৃত্তিতে। এই যে ইডি দিচ্ছি আমি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আলোচনা বা কবিতা আবৃত্তিতে এই যে প্রমিত যেটা এটা ব্যবহৃত হয়, মান্য প্রমিত রীতি কথ্যরীতি যেটা এটা ব্যবহার করা হয়। এই রীতি বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তি। অর্থাৎ এই যে প্রমিত কথ্যরীতি যেটা, এটা হচ্ছে বাংলা যে প্রমিত লেখ্যরীতি রয়েছে এটার ভিত্তি হিসেবে কাজ করেছে। তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা, সাংস্কৃতিক ভেদে মান্য বা প্রমিত কথ্যরীতি কম বেশি তফাৎ হয়ে থাকে। এরপর আমরা যে 2 নম্বর, এটা এতক্ষণ আমরা হচ্ছে কথ্যরীতিটা পড়ছি, যে প্রত্যেকটা ভাষার যে 2টা রীতি, একটা হচ্ছে কথ্য, একটি হচ্ছে লেখ্য। এখন আমরা লেখ্য ভাষার যে রীতিটা রয়েছে 2 নম্বর, এটা আমরা পড়ব। দেখো, লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। অর্থাৎ আমরা যেই 2টা পেয়েছি, অর্থাৎ 2টা রীতি পেয়েছি, একটা কথ্য একটা লেখ্য। লেখ্য রীতির সবচেয়ে পুরাতন অর্থাৎ সবচেয়ে প্রথম যে নিদর্শনটা রয়েছে সেটা হচ্ছে চর্যাপদ। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রায় 1000 বছর আগে লেখ্য ভাষার কাব্য রীতিতে এটি রচিত হয়। কত বছর আগে? চর্যাপদ কত বছর আগে হয়? চর্যাপদ সাধারণত 1000 বছর আগে এটা হচ্ছে রচিত হয়। কোন ভাষায়? লেখ্য ভাষার কাব্য রীতিতে ব্যবহৃত হয়। ঠিক আছে। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্য রীতির জন্ম হয়। ব্যবহারিক প্রয়োজনে যে লেখ্য রীতিটা রয়েছে এটা আস্তে আস্তে গদ্য রীতি, অর্থাৎ আমরা যে গল্পটা লিখি এই রীতির জন্ম হয় এই লেখ্য রীতি থেকে। 19 শতকের সূচনায় লেখ্য ভাষা
রীতি হিসেবে শুধু সাধু ভাষা রীতি প্রভাবশালী হয়ে ওঠে। অর্থাৎ লেখ্য ভাষারীতির যে লেখ্য ভাষারীতি রয়েছে এটার মধ্যে থেকে একটা রীতির জন্ম হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের দেখো এখানে, সেটা হচ্ছে সাধু রীতি। সাধু রীতি ক্রমশই শক্তিশালী বা প্রভাবশালী হয়ে ওঠে। 20 শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতিও জনপ্রিয় হয়ে ওঠে। অর্থাৎ এই যে লেখ্যরীতি, এটা দুইটি রূপ রয়েছে, একটা সাধু, একটা চলিত। এরপর দেখো 20 শতকের দ্বিতীয় ভাগেই চলিত রীতি প্রায় সার্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। অর্থাৎ 20 শতকের দিকে কি করে, চলিত রীতিটা হচ্ছে তোমার সার্বজনীন রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে বাংলা ভাষীরা অন্তত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে প্রমিত বাংলাকেই প্রাধান্য দিয়ে থাকে। সাহিত্যিক ভাষারীতি। সাহিত্যিক ভাষার বাক্যরূপ এবং অর্থ প্রায় সাধারণ ভাষারীতি থেকে আলাদা হয়। অর্থাৎ যে সাহিত্য, যে ভাষা আমরা ইউজুয়ালি যে কথাগুলো বলি, সচরাচর যে কথাগুলো আমি বলি, এই সব ভাষা থেকে সাহিত্যে যে ভাষাগুলো ব্যবহার করা হয় সেটা কি হয়, এই যে তুলনামূলক আলাদা হয়ে থাকে। এরপর কবিতার ভাষায় এ পার্থক্য পরিমাণ খুবই বেশি। অর্থাৎ গদ্য মানে গল্প থেকে আবার কবিতায় যেই ভাষাগুলো ব্যবহার করা হয় এগুলো তুলনামূলক আরও বেশি পার্থক্য লক্ষ্য করা যায়। বাংলা কাব্যরীতি আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা পদ্য আর একটা হচ্ছে গদ্য। পদ্য মানে হচ্ছে কি, পদ্য মানে হচ্ছে কবিতা, আর গদ্য মানে হচ্ছে গল্প এবং কবিতা। গল্পে কিছু কিছু আমাদের ভাষার সাথে কিছু কিছু মিল পাওয়া যায়, আর পদ্য অর্থাৎ কবিতার ক্ষেত্রে দেখা যায় টোটালি ভিন্ন হয়ে যায়। আমাদের গল্পের যে ভাষা, কবিতার যে ভাষা, এটা আমাদের যে চলিত মুখের ভাষা যেটা, এটা থেকে অনেকটাই আলাদা হয়ে যায়। এরপর দেখো পদ্য কাব্যরীতিতে সাধারণত ছন্দ মিল থাকে। অর্থাৎ গল্পের মধ্যে কি করে, কাব্যরীতিতে সেখানে ছন্দ এবং মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। পদ্য কাব্যরীতিতে বাংলা ভাষার সবচেয়ে পুরাতন রীতি। অর্থাৎ বাংলা যে ভাষা রয়েছে সেখানে সবচেয়ে পুরাতন রীতি কোনটা, পদ্যরীতি। পদ্যরীতি হচ্ছে সবচেয়ে পুরাতন রীতি বাংলা ভাষার। বাংলা সাহিত্যের বহু অমর কাব্যরীতি এই রীতিতে রচিত। অর্থাৎ বাংলা সাহিত্যের অনেক কাব্য, যেমন ধরো তোমার হচ্ছে মেঘনাদ কাব্য, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উপন্যাস, ঘরে বাইরে, তারপর হচ্ছে তোমার আরও যে সকল উপন্যাস রয়েছে, অর্থাৎ যে সকল উপন্যাসগুলো আমরা বেশিরভাগ জানি আর কি, এই সকল কাব্য, এই সকল যে উপন্যাসগুলো, এগুলো সাধারণত এই যে বাংলা সাহিত্যের যে রীতি বা গদ্যরীতি, এই রীতিতেই মূলত রচিত হয়েছে। পদ্য কাব্যরীতির পাশাপাশি বাংলা ভাষার গদ্যরীতিও রয়েছে। অর্থাৎ পদ্য যে একটা রীতি রয়েছে, এই যে কবিতা, এই কবিতার পরে গদ্য মানে গল্প যেটা আর কি, সেটাও রয়েছে। সেখানেও অনেক কিছু পাওয়া যায় আর কি। এখানে সরি এখানে আর একটা জিনিস আমার মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে পদ্য মানে হচ্ছে কবিতা, আর এই যে গদ্য মানে হচ্ছে গল্প, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো গঠন বিবেচনায় গদ্য মানে গল্প কাব্যরীতি সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে সবচেয়ে আলাদা থাকে। এরপর ওই যে আমরা দুইটা রীতি পেয়েছিলাম, একটা সাধু এবং চলিত রীতি, এবং সাধু রীতিটা কেমন হয় আমরা সেটা দেখব। দাপ্তরিক কাজে কোথায় কোথায় সাধু ভাষা ব্যবহার হয় আগে আমরা সেটা দেখব। দাপ্তরিক কাজে সাহিত্য রচনা, যোগাযোগ, জ্ঞান বিজ্ঞানের প্রয়োজনের ক্ষেত্রে সাধুরীতির জন্ম হয়। 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। কোন শতকের? 19 শতকের শুরুর দিকে এই যে সাধুরীতি, এটার বিকাশ ঘটে। প্রায় 1.5 শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু রয়েছে। আমরা যে সাধু ভাষাটা পাইলাম, সাধু রীতি ভাষার যে একটা রীতি,
এইটার কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখো এই যে যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে অনেক গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে, সেটা আমরা এখন দেখি। যেমন দেখো সাধুরীতিতে ক্রিয়া অর্থাৎ আমরা ইংরেজিতে যেটাকে ভার্ব বলি আর কি, সেটা দীর্ঘতর হয়। যেমন করা, করা হচ্ছে করার এটা একটা সংক্ষিপ্ত রূপ। এটা হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে করিতেছে, করিতেছে মানে কি করতেছে, করিয়াছে মানে করছে, করিল মানে করলো। এটা হচ্ছে দীর্ঘতর করা, কিন্তু হচ্ছে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এখানে দীর্ঘতর রূপটা দেওয়া আছে, সংক্ষিপ্ত রূপ আমরা যেটা চলিত ভাষায় ব্যবহার করি। যেমন করিল মানে করলো, করিলে মানে করলে, করিলাম করলাম, করিত করতে, করতেছিল করছিল, করিয়াছিল মানে করছিল, করিব করব, করিবে করবে, করিতে করতে, তারপর হচ্ছে করিয়া, এটা চলিত রূপে হবে করিয়ে, তারপর হচ্ছে করিলে করলে, করিবার করবার। এগুলো নিয়ে হচ্ছে এখানে দেওয়া আছে সাধু রূপে, অর্থাৎ একটু বড় করে দেওয়া আছে। যেমন করিবার এটা হচ্ছে সাধু, এটা চলিত রূপ হচ্ছে করবার। ঠিক আছে, এই যে আর একটা আমরা এখানে দেখলাম যেটা হচ্ছে করিতেছে, এটা হচ্ছে সাধুরীতি, কিন্তু এটার যে রূপ চলিত ভাষার, এটা হচ্ছে করিতেছে করতেছে, এটা হবে কি করতেছে, ক র, এটা কি হবে ক র তেছে, করতেছে এটা হবে ক র সে করছে, এরকম হবে করিতেছে করছে, এরকম হবে হচ্ছে সাধু চলিত রীতিতে। এখানে দেওয়া আছে তোমার চলিত কি বলে, এটা হচ্ছে তোমার সাধু রীতিতে দেওয়া আছে, আর সাধু রীতিতে দেওয়া আছে করিতেছে, এবং করছে হচ্ছে তোমার চলিত রীতিতে। এই কারণ হচ্ছে আমরা এটার একটা বৈশিষ্ট্য পেলাম যে সাধু ভাষার রীতিতে ক্রিয়া সবসময় একটু দীর্ঘতর হয়ে থাকে, অর্থাৎ একটুখানি বাড়ায় দেওয়া থাকে আর কি। এরপর সাধু রীতির আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে। যেমন তাহারা, আমরা চলিত ভাষায় কি আমরা কখনো বলি তাহারা, আমরা বলি তারা। ইহাদের মানে আমরা বলি হচ্ছে, আমরা সচরাচর বলি যে এদের। যাহা আমরা বলি যা, তাহা মানে তা, উহা মানে কি আমরা বলি ওই বা ওই, ওহ এরকম, কেহ বা কে ইত্যাদি। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি সাধু ভাষায় সবসময় তৎসম শব্দের প্রাধান্য থাকে। কি থাকে? তৎসম শব্দের প্রাধান্য থাকে। আমরা এখানে যে সাধু ভাষার রীতি পাইছি, এটার গুরুত্বপূর্ণ তিনটি বৈশিষ্ট্য হচ্ছে, এখানে এটা একটু করে দিই। গুরুত্বপূর্ণ তিনটা যে বৈশিষ্ট্য রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে ক্রিয়া সবসময় দীর্ঘতর হবে। এরপর এইখানে যেই আরেকটা বৈশিষ্ট্য পাইছি সর্বনামে, অর্থাৎ সর্বনামে কি থাকবে, সেখানে হ বিদ্যমান থাকবে। এবং সর্বশেষে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তৎসম শব্দের প্রাধান্য থাকবে। যেমন এখানে দেখো সাহিত্যে সাধু ভাষা রীতির কিছু উদাহরণ দেওয়া আছে। আচ্ছা দেখো, মহাসমুদ্রের শত বৎসর কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুর মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবতার অমর আলোক কালো অক্ষরে শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে, স্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরে বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। দেখো এই যে শত বৎসর আমরা কি বলি বছর। দেখো আমরা এই যে সাধু ভাষা এবং চলিত ভাষা, দুইটা ভাষার যে পার্থক্য, আমরা এখানে সাধু ভাষায় বছরকে আমরা যেমন চলিত ভাষায় আমরা বলি বছর, এখানে লাগছে বৎসর। দেখছো, এরপর হচ্ছে কেহ, দেখো আমরা বলি কে, এখানে দেওয়া আছে কেহ। আমরা বলি বাঁধিয়া মানে হচ্ছে বেঁধে, ঠিক আছে। এরপর হচ্ছে ঘুমাইয়া, আমরা বলি ঘুমে, এরকম। তারপর হচ্ছে অনেক শব্দ, যেরকম দেখো আরও অনেক শব্দ রয়েছে, সহিত, তারপর হচ্ছে হইতে, চুপ করিয়া, প্রভাব আছে, আরও কি শব্দ আছে দেখো, পড়িয়া,
এখানে আমরা বলি পোডে, কিন্তু এই যে সাধু ভাষার কারণে এখানে হয়েছে পোডিয়াম। অনেক অনেক শব্দ চলিত ভাষার সাথে সাধু ভাষার পার্থক্য হয়ে থাকে। আমরা আরও কি আছে এখানে দেখি, আরও কিছু আছে কিনা। এই যে বাঁধিয়া রাখিয়াছে, তারপর এই যে এগুলা নিয়ে দেখো, বাঁধিয়া আমরা চলিত ভাষায় বলে বেঁধে, রাখিয়াছে মানে রেখেছে, আমরা চলিত ভাষায় আমরা এটাকে বলি রেখেছে। এরপর দাপ্তরিক কাজে সাধু ভাষার কিছু উদাহরণ 20 শতকে যেটা দিয়েছে, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি। আমরা তো এটা সাধারণত আমরা হচ্ছে যখন কোনো চলিত ভাষায় বলি সেটা হচ্ছে করতেছে, আমরা সেখানে বলতাম করতেছে, কিন্তু এখানে চলিত সাধু ভাষার কারণে এখানে লিখছে করিতেছে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি, সেজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা, ইহার রক্ষণ সমর্থন নিরাপত্তা বিধান আমাদের কর্তব্য। এটা হচ্ছে দাপ্তরিক কাজে সাধু ভাষার ব্যবহার। এই যে দেখো সাধু ভাষা কোথায় কোথায় ব্যবহার হয়েছে, এই যে আমরা দেখো এখানে বলে যাহাতে, আমরা সাধারণত চলিত ভাষায় এটাকে বলি যাতে। এরপর আরও কিছু আছে, যেমন করিতে মানে আমরা বলি করতে, তারপর হচ্ছে সহিত মানে সঙ্গে, আমরা চলিত ভাষায় এটাকে বলি সঙ্গে। এরপর হচ্ছে আরও কিছু আছে দেখি, অভিব্যক্তির আর তেমন একটা ব্যবহার করা হয় নাই আর। এরপর আমরা যে প্রমিত রীতির আরেকটা নাম হচ্ছে চলিত রীতি। হ্যাঁ, প্রমিত রীতির আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে চলিত রীতি। আচ্ছা, আমরা এটাকে মুছে দেই। এটার আরেকটা নাম হচ্ছে চলিত, লয়শালী তো আরেকটা নাম হচ্ছে কি চলিত রীতি। প্রমিত রীতির আরেকটা নাম হচ্ছে চলিত রীতি। 20 শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্যরীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়, তখন এটি চলিত রীতি নামে পরিচিতি পায়। এই রীতিতে ক্রিয়া, দেখো এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের আমি দিয়ে দিই। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ স্বর হয় এবং তৎসম শব্দের অপেক্ষাকৃত ব্যবহার কম হয়। অর্থাৎ চলিত রীতিতে কোন জিনিসগুলো বেশি ব্যবহৃত হয়? ক্রিয়া বেশি ব্যবহৃত হয়, সর্বনাম বেশি ব্যবহৃত হয়, অনুসর্গ যেগুলো নিয়ে আছে ওইগুলো ব্যবহৃত হয়, কিন্তু তৎসম যেই শব্দগুলো নিয়ে আছে সেই শব্দগুলো নিয়ে আবার কম ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে তৎসম শব্দ, এটা আবার চলিত ভাষায় বেশি ব্যবহৃত হয়। এই তৎসম শব্দগুলো নিয়ে আবার হচ্ছে, এই যে আমরা এখানে পড়ছিলাম, তৎসম শব্দগুলো নিয়ে আবার হচ্ছে এই যে সাধু ভাষায় বেশি ব্যবহৃত হয়। এই যে আমরা এখানে পড়ছিলাম যে সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার প্রাধান্য থাকে বা বেশি থাকে, কিন্তু চলিত ভাষায় তার আবার বিপরীত হয়। সেখানে আবার ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গ শব্দগুলো নিয়ে বেশি ব্যবহৃত হয়। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো, দপ্তরিক কাজ, বিজ্ঞান চর্চা ইত্যাদি সাধু ভাষায় ব্যবহৃত হতো আর কি। তখন প্রথম দিকে কী হইতো, যে চলিত ভাষাটা হচ্ছে তোমার সাহিত্যে রচিত হতো এবং দপ্তরিক কাজ এবং অন্যান্য যেটা দাপ্তরিক কাজ এবং বিদ্যাচর্চা মানে জ্ঞান অর্জনে যেই ভাষা, সেটা হচ্ছে সেখানে সাধু ভাষা ব্যবহৃত হতো। এটা আবার একটু পড়ে গেছে। এরপর আমরা কোথায় ছিলাম, এই যে 20 শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। অর্থাৎ 20 শতকের দিকে, 20 শতকের মাঝামাঝি দিকে চলিত রীতি যেটা আছে এটা সাধু রীতির জায়গাটা দখল করে নেয়। ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি মান্য এবং লেখ্য রীতিতে ভাষায় পরিণত হয়। এই চলিত রীতি ক্রমে বাংলা ভাষার প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়। প্রমিত রীতি হলো কোনো এক ভাষার আনুষ্ঠানিক ব্যবহারের জন্য নির্ধারিত মান্য রীতি।
এজন্য এটি মান রীতি নামেও পরিচিত, অর্থাৎ চলিত রীতির আরেকটা নামকে সেটা হচ্ছে মান রীতি হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে ত্রিপুরার যাবতীয় কাজ, দাপ্তরিক কাজ, বিজ্ঞান চর্চা, সাংবাদিকতা, যোগাযোগের ভাষা হিসেবে এই যেই চলিত ভাষা রয়েছে এটার প্রধান রীতিতে পরিণত হয়েছে আর কি। এখন আমরা হচ্ছে চলিত রীতি বা প্রমিতি রীতির যে বৈশিষ্ট্য পড়ব। এর আগে হচ্ছে আমরা সাধু রীতির বৈশিষ্ট্য পড়েছিলাম। প্রমিতি রীতির বা চলিত রীতির প্রধান বৈশিষ্ট্য কি? এই যে ভাষা রয়েছে এখানে এর মধ্যে ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গ যেটা, এটা হচ্ছে হ্রাসতর হবে। এখানে দেখো ক্রিয়ার ক্ষেত্রে কেমন হবে, করা ক্রিয়ার রূপ। আচ্ছা, করছে, আমরা ওই যে ওই শৃঙ্খলা পড়ছিলাম করতেছে, এখানে দেওয়া আছে কি করছে, এটা সংক্ষিপ্ত করে দেওয়া করেছে। এই যে করেছে, দেখো এই করছেটাই এখানে দেওয়া ছিল, এই যে কোথায় যেন আমরা পড়লাম, ওই যে করিতেছে বা করিয়াছে, এই যে করিতেছেই এখানে করতেছে হিসেবে ব্যবহৃত হয়েছে। করলো, ওইখানে আমরা পড়েছিলাম একটুখানি বড় করে পড়ছিলাম আমরা, সেটা এখানে দেওয়া আছে করলে, ওইখানে দেওয়া ছিল করিলে, এখানে দেওয়া আছে করলে, সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। অর্থাৎ চলিত ভাষায় সেটাকে যে আমাদের ক্রিয়া রূপটা এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে, করলে, করলাম, তারপর হচ্ছে করতো, করেছিল, করেছিল, করব, করবে, করতে, তারপর হচ্ছে করে, করলো, করার ইত্যাদি। সর্বনামের ক্ষেত্রেও এই যেখানে দেওয়া আছে তারা, আমরা পড়ছিলাম ওইখানে তাহারা, এবং প্রমিত বা চলিত রীতিতে আমরা যেটাতে কথা বলি সেখানে হচ্ছে তারা দেওয়া আছে এদের, ওইখানে পড়ছিলাম আমরা ইহাদের। এরপর যাহা, আমরা এখানে হচ্ছে পাইতেছি যা, তা, ও, কেহু ইত্যাদি। আর ওইখানে আমরা পেয়েছিলাম, ওইখানে লেখা ছিল যাহা, অর্থাৎ সাধু ভাষায় যেটা হচ্ছে যাহা সেটা চলিততে হচ্ছে যা, আবার হচ্ছে তোমার সাধু ভাষায় যেটা তাহা সেটা হচ্ছে চলিত ভাষায় তা। এরপর হচ্ছে কে, ও, কেউ ইত্যাদি আর কি। ওইখানে হচ্ছে কেউটা ওই যে সাধু ভাষায় হচ্ছে কে হ রস্য কেহু, আর এখানে দেওয়া আছে কেউ। দেখো এখানে আমরা হচ্ছে চলিত ভাষার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনুসর্গের ব্যবহৃত হবে, যেমন থেকে, হতে, সঙ্গে ইত্যাদি আমরা হচ্ছে এই যে প্রমিত বা চলিত ভাষায় পেয়ে থাকি। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রমিত রীতিতে শব্দের ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি এই বিষয়ের উপর নির্ভর করে শব্দগুলো তৈরি হয়ে থাকে আর কি। প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা হয়, যেমন তৎসম শব্দের বছরের জায়গায় দেখো এই জায়গায় কিন্তু আমরা বৎসর পাইছিলাম, বখণ্ডতা স্বর বৎসর, সেটা আবার মানে তদ্ভব মানে চলিত ভাষায় সেটাকে আমরা এই যে এটা হচ্ছে তৎসম শব্দে লেখা, অর্থাৎ সাধু ভাষায় লেখা, এটা হচ্ছে বছর বা তদ্ভব বা চলিত ভাষায় লেখা আর কি লেখা যায়। আমরা যেটা সাধু ভাষায় বলি বৎসর, এখানে আমরা বলি বছর, এটা হচ্ছে চলিত আর এটা হচ্ছে সাধু। একইভাবে চন্দ্র, আমরা এই যে চন্দ্র লেখাটা এটা হচ্ছে তোমার সাধু ভাষায় লেখা, চাঁদ হচ্ছে তোমার চলিত ভাষায়, অর্থাৎ আমরা যেই ভাষায় কথা বলি সেটা হচ্ছে চলিত, ঠিক আছে। এরপর হচ্ছে প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়, যেমন ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে ইত্যাদি। এই যেই শব্দগুলো দেওয়া, অর্থাৎ এই যে ধুলো, তারপরে হচ্ছে তুলো, মূলো, সবচেয়ে, এই শব্দগুলো মূলত হচ্ছে তৎসম বা সাধু ভাষায় লেখা হয়ে থাকে, কিন্তু এই শব্দগুলোই আবার চলিত ভাষায়, অর্থাৎ আমরা যেই ভাষায় কথা বলি সেটাকে আবার মানে একটু পরিবর্তন করে সেটাকে আমরা বলি, তুলোরে বলি ধুলো, ধুলোরে বলি আমরা হচ্ছে ধুলা, তুলোরে বলি আমরা তুলা। এরপর হচ্ছে মূলা, পূজা, সবচেয়ে, যে সবচেয়ে তোমার সাধু ভাষায় হচ্ছে সব চয়কাচ্ছে সবচেয়ে, সেটা চলিত ভাষায় আমরা কিভাবে লিখি সবচেয়ে, সব চয়কাচ্ছে অন্তঃস্থায়ীকারে সবচেয়ে ইত্যাদি লিখতে হয়। একটু আগে আমরা কিছুক্ষণ আগে হচ্ছে তোমার সাধু ভাষার আমরা হচ্ছে পড়ছিলাম আর কি, উদাহরণ পড়েছিলাম। এখন আমরা চলিত ভাষারটা একটু দেখি আর কি। মহাসাগর শত বৎসর কল্লোল কেউ যদি এমন করে এই দেখছো করে লেখছে, ঠিক আছে।
এমন করে বেঁধে, মানে লেখা ছিল বাঁধিয়া, এখানে লেখা বেঁধে, বেঁধে রাখতে পারতো যে সে ঘুমে পড়া শিশুটির মতো চুপ করে থাকতো, তবে সেই নীরব মহাশব্দের সঙ্গে লাইব্রেরির তুলনা হতো। এখানে ভাষা চুপ করে আছে, প্রবাহ স্থির হয়ে আছে, মানবতার অমর আলোক কালো অক্ষর শৃঙ্খল কাগজের কারাগারে বাধা পড়ে আছে। এরা সহসা যদি বিদ্রোহী হয়ে ওঠে, নিস্তব্ধতা ভেঙে ফেলে, অক্ষরে বেড়া দগ্ধ করে একেবারে বের হয়ে আসে, হিমালয়ের মাথার ওপর কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাধা আছে, তেমনি লাইব্রেরির মধ্যেও মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রেখেছে। এখন দেখো আমরা হচ্ছে এইটা আর ওইটার মধ্যে কিছু তফাৎ আমরা দেখব। যেমন এইখানে আমরা দেখো কোথায় পেয়েছিলাম, এই যে কেহ, ওইখানে দেওয়া কে, এই যে বাঁধিয়া, আমরা কয়েকটা শব্দ নোট করে দিই। এই যে কেহ, বাঁধিয়া, ঘুমাইয়া, তারপর হচ্ছে সহিত, তারপর হচ্ছে পড়িয়া, তারপর হচ্ছে বাঁধিয়া, তারপর রাখিয়াছে। দেখো এইগুলো নিতে সাধু ভাষায় কিভাবে লেখা আর হচ্ছে চলিত ভাষায় কিভাবে লেখা। আচ্ছা আমরা কোথায় যাই, এই যে দেখো এখানে লেখা করে, বেঁধে, তারপর ওই যে এখানে দেওয়া ছিল ঘুমাইয়া, এখানে দেওয়া ঘুমিয়ে, তারপর এখানে আরও কি দেওয়া ছিল, এরপর হচ্ছে কোথায় লেখা, ওই যে ওইখানে যে লেখা, এখানে লেখা যে, তারপর হচ্ছে আরও একটা পাইছিলাম হচ্ছে, সেটা কোথায়, আচ্ছা নিস্তব্ধতা ভেঙে, যেমন এই যে ওইখানে ছিল বাঁধিয়া আর এখানে লেখা হয়েছে বাধা, ঠিক আছে। এই যে এখানে বেঁধেছে আর এখানে বেঁধে রেখেছে। এটা দেখো, এটা আর এটাটাই তোমার দেখাই, এটা এখানে দেওয়া কি ছিল হচ্ছে, এখানে বাঁধিয়া আর হচ্ছে রাখিয়াছে, বাঁধিয়া রাখিয়াছে। আচ্ছা এখানে আমরা কি দিছি, বেঁধে রেখেছে। দেখছো ওই সাধু ভাষার রূপটা কীরকম হয়েছে আর হচ্ছে চলিত ভাষার রূপটা কীরকম হয়েছে। সাধু ভাষায় সাধারণত ক্রিয়াটা হচ্ছে একটু বড় করে দেওয়া থাকে, আর চলিত ভাষায় সেটাকে সংক্ষিপ্ত করে দেওয়া থাকে বা স্বরকে হ্রাস করা হয় আর কি। এরপর হচ্ছে আমরা পূর্বে উল্লেখিত সাধু ভাষার দাপ্তরিক উদাহরণ প্রমিত রীতিতেও নিম্নরূপ, অর্থাৎ সাধু ভাষায় আমরা তোমার হচ্ছে দাপ্তরিক যেই প্রমিত রূপটা দেখেছিলাম, এখন আমরা চলিত ভাষায় সেটা দেখব, সেটা কিভাবে বলা আছে। এখানেও তোমরা খুঁজলে অনেক শব্দ পাইবা, যেমন আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে আমরা যাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রাখা আন্তর্জাতিক শান্তি সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি, সেজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের ব্যক্তিস্বরূপ এই সংবিধানের অক্ষুণ্ণ বজায় রাখা এবং রক্ষণ, সমর্থন, নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এইখানে দেখো কোন কোন শব্দগুলো নিয়ে এখানে ওইখান থেকে এখানে পরিবর্তন হয়েছে, করেছে। তারপর হচ্ছে যাতে, ওইখানে লেখা যাহাতে। এরপর হচ্ছে আরও কি আছে দেখো, ওইখানে লেখা হচ্ছে সহিত, এখানে দেওয়া আছে সঙ্গে। আরও কি আছে এখানে, আরও শব্দ আছে অনেকগুলোই, এগুলো নিয়ে তোমরা মিলিয়ে দেখবা। আমি তো এখানে মিলিয়ে দেখাইলাম না কোন কোন শব্দগুলো নিয়ে, ওইখানে বড় করে দেওয়া আছে, এখানে ছোট করে দেওয়া আছে, আরও অনেক শব্দ আছে। এখন আমরা এখানে দেখি, প্রতিটি বাঙালি শিশু মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা। প্রতিটি শিশুর মাতৃভাষার প্রধান হচ্ছে আঞ্চলিক ভাষা। প্রতিটা শিশুই কি করে, মাতৃভাষার আঞ্চলিক যেই ভাষাটা রয়েছে সেই ভাষাটা আমরা প্রথমে আয়ত্ত করে থাকি। প্রমিত কথ্য বা লেখ্য প্রমিত তার কাছে দ্বিতীয় ভাষা। আচ্ছা দেখো চলিত ভাষা তো আছেই, চলিত যে কথ্য ভাষা এবং লেখ্য ভাষা, এটা তো আমরা শিখি পরবর্তীতে, কিন্তু আমরা তার সর্বপ্রথম আমরা শিখে থাকি আঞ্চলিক যেই আমাদের ভাষাটা, আমরা যে আঞ্চলিক মায়ের কাছ থেকে শিখে থাকি, আমরা যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলের ভাষাটা আগে আমরা শিখে থাকি বা রপ্ত করে থাকি, এবং পরবর্তীতে আমরা যে ভাষাটা শিখি সেটা হচ্ছে দ্বিতীয় ভাষা হিসেবে।
শিক্ষা কার্যক্রম যেহেতু প্রমিত রীতি অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তক হলো শিশুর প্রমিত শেখার প্রধান উপায়। অর্থাৎ প্রমিত বলতে কি, যেটা চলিত রীতি, ওইটাই শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। এই যে দেখো, আমরা এটা একটু মুছে দিই, আমরা এখানে যাই। শিক্ষাক্ষেত্রে অর্থাৎ আমরা যে বই পড়ি, এখানে সাধারণত প্রমিত রীতি যেটা অর্থাৎ চলিত রীতি যেটা, সেটাই ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ আমরা এই যে এই বাক্যে অর্থাৎ এই পরিচ্ছেদে, বাক্যে না সরি, আমরা এই পরিচ্ছেদে গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন পেলাম সেখানে আমরা একটু দেখি, একবার ওভারভিউ করে যাই। দেখো, পাইলাম আমরা প্রথমে পাইছি যে প্রত্যেকটা ভাষার দুইটি রীতি থাকে, একটা হচ্ছে কথ্য রীতি, একটা লিখিত রীতি। একটা হচ্ছে এইখানে আবার পাইছি যে লেখ্য রীতির আবার অনেকগুলো রূপ হচ্ছে প্রমিত, সাধু এবং কাব্যিক রীতি। আচ্ছা, এই যে আমরা এখানে পাইলাম যে কথ্য রীতির মধ্যে কথ্য রীতি হচ্ছে ভাষার মূল রূপ, হ্যাঁ, এবং কথ্য ভাষা রীতি থেকেই নতুন নতুন ভাষা এবং উপভাষার জন্ম হয়ে থাকে। এবং আরেকটা পেয়েছি আমরা যে প্রত্যেকটা ভাষার আঞ্চলিক ভাষারূপকে বলা হয় উপভাষা। ঠিক আছে, এর মধ্যে এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা পাইছি আমরা আঞ্চলিক ভাষা, অর্থাৎ উপভাষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা উপভাষা পেয়েছি। সেটা হচ্ছে বাঙালি, পূর্বী, তারপর হচ্ছে বরেন্দ্রী, তারপর হচ্ছে কামরূপী, তারপর হচ্ছে রাঢ়ী, তারপর হচ্ছে ঝাড়খণ্ডী। এই যে যেই শব্দ মানে এই যে যেই উপভাষাগুলো আছে এগুলো তোমরা মুখস্থ করবা। ইভেন যেই অঞ্চলে যেই ভাষা ব্যবহার করে ওই অঞ্চলের নাম মুখস্থ করার চেষ্টা করবা, যাতে তোমাদের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা হচ্ছে তোমার এমসিকিউ যখন আসবে, যাতে তোমরা খুব সহজে প্রশ্নের উত্তর করতে পারো। এরপর আমরা পাইলাম যে প্রমিত রীতি যেটা, সেটা হচ্ছে বেতার, টেলিভিশনে, তারপর হচ্ছে সংবাদ উপস্থাপনায়, সেমিনারে, এই সব কবিতা আবৃত্তিতে এই সব প্রমিত রীতি বা কথ্য রীতিতে ব্যবহৃত হয়ে থাকে। এরপর আরেকটা পাইলাম হচ্ছে লেখ্য ভাষার রীতির সবচেয়ে আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, যেটা 1000 বছর আগে রচিত হয় কোন ভাষায়? লেখ্য ভাষার কাব্য রীতিতে। ঠিক আছে, এরপর কাব্যরীতি, এরপরে পরবর্তীতে গদ্যরীতির জন্ম হয়ে থাকে, সেটা আমরা দেখলাম। 20 শতকের মাঝামাঝি সময় হচ্ছে চলিত রীতি যেটা, সেটা সর্বজনীন স্বীকৃতি লাভ করে। এরপর হচ্ছে সাহিত্যিক ভাষা, সেটা আলাদা হয়ে থাকে, এটা আমরা দেখলাম। তারপরে এগুলো ইম্পর্টেন্ট না তেমন। আচ্ছা, সাহিত্যিক রীতি দেখো, যেটা সাহিত্যিক ভাষারীতি যেটা, সেটা হচ্ছে পদ্যরীতি। আচ্ছা, পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরাতন রীতি, এটা তোমরা একটু মুখস্থ করে রাখবা যে পদ্য যেই কাব্যরীতি রয়েছে, এটা বাংলা ভাষার অর্থাৎ বাংলা ভাষার সবচেয়ে পুরাতন রীতি। এরপর আমরা পাইলাম হচ্ছে সাধু ভাষার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সাধু ভাষা কি কি কাজে ব্যবহৃত হয়? সাধু ভাষা দাপ্তরিক কাজে, সাহিত্য রচনা, জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সাধু ভাষা ব্যবহৃত হয়ে থাকে। সাধু ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কি? সেখানে সাধু ভাষাতে ক্রিয়াগুলো সাধারণত দীর্ঘতর হয়ে থাকে। ক্রিয়াগুলো দীর্ঘতর কেমন? এই যে এইটা করিল, এই যেগুলো নিয়ে এই যে সব এগুলো সবগুলো নিয়ে হচ্ছে ক্রিয়া, যেটা হচ্ছে ভার্ব, আমরা যেটাকে ইংরেজিতে ভার্ব বলি আর কি, এগুলো নিয়ে ক্রিয়া। এই ক্রিয়াগুলো নিয়ে সাধারণত কি হয়? দীর্ঘতর হয়ে থাকে। 1 নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয়ত বৈশিষ্ট্য হচ্ছে সর্বনামে হ বর্ণ যুক্ত হয়, যেমন এই যে তাহারা, তারপরে হচ্ছে ইহারা, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি আর কি। এরপর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সাধু ভাষায় সবসময় তৎসম শব্দটা বেশি থাকে, প্রাধান্য থাকা মানে বেশি থাকা আর কি। এই যে এখানে আমরা কিছু উদাহরণ দিয়েছিলাম যে এই যে যেখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদের মধ্যে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণের মধ্যে কোথায় কোথায় সাধুরীতিটা ব্যবহার করা হয়েছে, এই যে দাপ্তরিক কাজে কোথায় ব্যবহার করেছে এটা আমরা দেখছি। এই যে প্রমিত রীতি যেটা, প্রমিতি বা চলিত রীতি, এই চলিত রীতির যেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখানে শিখছিলাম, সেটা হচ্ছে প্রমিত যেই রীতি অর্থাৎ চলিত রীতিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ক্রিয়া, সর্বনাম এবং হচ্ছে অনুসর্গ বেশি ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এটাকে আমরা একটু আরেকটা মার্কিংটা করে নিই।
ক্রিয়া সর্বনাম এবং অনুসর্গ বেশি ব্যবহৃত করে থাকি। এটা হচ্ছে চলিত রীতি হচ্ছে 20 শতকের মাঝামাঝিতে হচ্ছে সাধু ভাষার জায়গাটা দখল করে নেয়। চলিত ভাষার আরেকটা নাম হচ্ছে তোমার মান্য রীতি। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য। আমরা আগে পড়ছি যে চলিত ভাষায় ক্রিয়া সর্বনাম এবং অনুসর্গে হ্রাসতর হয়, মানে এইগুলা নিয়ে মানে সংক্ষিপ্তে বলা হয় আর কি। যেমন ওই যে আমরা ওইটা বলছিলাম করিতেছে, এখানে পড়ছি করছে, এরকম আর কি সংক্ষিপ্ত হয় আর কি। যেখানে এরপর হচ্ছে সর্বনামে, এই যে সর্বনামের ক্ষেত্রে ওইখানে বলছিলাম তাহারা, এখানে তারা, মানে এখানে হচ্ছে হ্রদা হ্রাস পায় আর কি। অনুসর্গের ক্ষেত্রেও সেই একই রীতি। আর হচ্ছে এখানে দেখাইছিলাম আমরা যে প্রমিত ভাষা অর্থাৎ চলিত ভাষায় কিভাবে শব্দটা কেমন হয় এবং চলিত ভাষার শব্দটা কেমন হয় আর কি। যেমন বৎসর, সেটা হচ্ছে আবার চলিত ভাষায় বছর। যেমন তৎসম শব্দে হচ্ছে তৎসম শব্দ বা সাধু শব্দে চন্দ্র বানাম করা হয় এইভাবে, এবং সেটাকে আবার চলিত ভাষায় আমরা সেটাকে কি বলি, চন্দ্রকে চাঁদ বলি। এরপর হচ্ছে কিছু কিছু শব্দ যেটা হচ্ছে প্রমিত ভাষা একরকম, অর্থাৎ হচ্ছে সাধু ভাষা একরকম, এবং এই যেগুলো যে শব্দগুলো নিয়ে, এটা হচ্ছে সাধু ভাষা একরকম এবং চলিত ভাষা আর একরকম। এই যে চলিত ভাষা হচ্ছে এগুলো নিয়ে, আর এই যে এগুলো নিয়ে হচ্ছে সাধু ভাষা। এই যে কোথায় কোথায় ব্যবহার হয়েছে আমরা সেটা দেখেছিলাম একটু আগে। এরপর আমরা আর একটা জিনিস পেলাম যে প্রতিটি বাঙালি শিশু প্রথমে যেই ভাষাটা শেখে সেটা হচ্ছে তার আঞ্চলিক ভাষা বা উপভাষা আর কি, যেটা বলে আর কি। এবং আরেকটা সর্বশেষে আমরা আরেকটা জিনিস পাইছি যে আমরা যেই পাঠ্যপুস্তক অর্থাৎ বই পড়ি সেটা মূলত প্রমিত ভাষা বা চলিত ভাষায় অনুসরণ করে লেখা হয়ে থাকে। আজকে আমাদের এইখানে আজকে আমরা কত নম্বর পড়লাম, 3য় নম্বর পরিচ্ছেদ পড়লাম, এবং 3য় নম্বর পরিচ্ছেদের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এগুলো নিয়ে তোমাদের আমি আন্ডারলাইন করে দিয়েছি, এবং তোমরা এই যে রীতিগুলো দেওয়া আছে এবং প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা মনোযোগ সহকারে পড়ে নিবে, এবং এই প্রশ্নের আলোকেই হচ্ছে তোমাদের বিভিন্ন এমসিকিউ আসবে। আমাদের পরবর্তী যেই পরিচ্ছেদ এটা আমরা পরবর্তী ক্লাসে নিব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।